রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের তপস্বিনী। আজকে গল্পে তৃতীয় পর্ব বা শেষ পর্ব। মাখনের কাছে ষোড়শী আসিয়া বলিল, বাবা, আমি কার কাছে প্রাণায়াম অভ্যেস করিতে শিখি বলো তো? মাখন বলিলেন, সেটা না শিখিলেও তো বিশেষ অসুবিধা দেখি না। তুমি যত দূরে গেছো সেইখানেই তোমার নাগাল কজন লোকে পায়। তা হোক, প্রাণায়াম অভ্যেস করিতেই হইবে। এমনই দুর্দৈব যে মানুষও জুটিয়া গেল। মাখনের বিশ্বাস ছিল আধুনিক কালের অধিকাংশ বাঙালি মোটামুটি তারই মতো, অর্থাৎ খায় দায় ঘুমোয় এবং পরের উৎসাহঘটিত ব্যাপার ছাড়া জগতে আর কোনো অসম্ভবকে বিশ্বাস করে না। কিন্তু প্রয়োজনের তাগিদে সন্ধান করিতে গিয়া দেখিল, বাংলাদেশে এমনও মানুষও আছে যে ব্যক্তি খুলনা জেলার ভৈরব নদের ধারে খাঁটি নৈমিষারণ্য আবিষ্কার করিয়াছে। এই আবিষ্কারটা যে সত্য তার প্রধান প্রমাণ ইহা কৃষ্ণ প্রতিপদের ভোরবেলায় স্বপ্নে প্রকাশ পাইয়াছে। স্বয়ং সরস্বতী ফাঁস করিয়া দিয়াছে। তিনি যদি নিজ বেশে আসিয়া আবির্ভূতা হইতেন, তা হইলে বরঞ্চ সন্দেহের কারণ থাকিত। কিন্তু তিনি তার আশ্চর্য দেবী লীলায় হাঁড়ি চাচা পাখি হইয়া দেখা দিলেন। পাখির লেজে 3টি মাত্র পালক ছিল, একটি সাদা, একটি সবুজ আর মাঝেরটি পাটকিলে। এই পালক 3টি যে সত্য, রজ, তম, ঋক, যজু, সাম, সৃষ্টি, স্থিতি, প্রলয়, আজকাল পরশু প্রভৃতি যে 3 সংখ্যার ভেলকি লইয়া এই জগৎ, তাহারই নিদর্শন তাহাতে সন্দেহ ছিল না। তারপর হইতে এই নৈমিষারণ্যে যোগী তৈরি হইতেছে। 2জন এমএসসি ক্লাসের ছেলে কলেজ ছাড়িয়া এখানে যোগ অভ্যেস করেন। একজন সাব জজ তার সমস্ত পেনশন এই নৈমিষারণ্য ফান্ডে উৎসর্গ করিয়াছেন এবং তাহার পিতৃমাতৃহীন ভাগ্নেটিকে এখানকার যোগী ব্রহ্মচারীদের সেবার জন্য নিযুক্ত করিয়া দিয়া মনে আশ্চর্য শান্তি পাইয়াছেন। এই নৈমিষারণ্য হইতে ষোড়শীর জন্য যোগ অভ্যেসের শিক্ষক পাওয়া গেল। সুতরাং মাখনকে নৈমিষারণ্য কমিটির গৃহী সভা হইতে হইল। গৃহী সভ্যের কর্তব্য নিজের আয়ের 6ষ্ঠ অংশ সন্ন্যাসী সভ্যদের ভরণ পোষণের জন্য দান করা। গৃহী সভ্যদের শ্রদ্ধার পরিমাণ অনুসারে এই 6ষ্ঠ অংশ অনেক সময় থার্মোমিটারের পাড়ার মতো সত্য অঙ্কটার উপরে নিচে ওঠানামা করে। অঙ্ক কষিবার সময় মাখনেরও ঠিকে ভুল হইতে লাগিল। সেই ভুলটার গতি নিচের অঙ্কের দিকে। কিন্তু এই ভুল চুকে নৈমিষারণ্যের যে ক্ষতি হইতেছিল, ষোড়শী তাহা পূরণ করিয়া দিল। ষোড়শীর গয়না আর বড় কিছু বাকি রইল না এবং তাহার মাসোহারার টাকা প্রতি মাসে সেই অন্তর্হিত গয়নাগুলোর অনুসরণ করিল। বাড়ির ডাক্তার অনাদি আসিয়া মাখনকে কইলেন, দাদা করছো কি? মেয়েটা যে মারা যাবে। মাখন উদ্বিগ্ন মুখে বলিলেন, তাই তো, কি করি? ষোড়শীর কাছে তার আর সাহস নাই। এক সময় অত্যন্ত মৃদুস্বরে তাকে আসিয়া বলিলেন, মা, এত অনিয়মে কি তোমার শরীর টিকিবে? ষোড়শী একটুখানি হাসিল। তার মর্মার্থ এই, এমন সকল বৃথা উদ্বেগ সংসারী বিষয় লোকেরই যোগ্য বটে। বড়দা চলিয়া যাওয়ার পরে 12 বৎসর পার হইয়া গেছে। এখন ষোড়শীর বয়স 25। একদিন ষোড়শী তার যোগী শিক্ষককে জিজ্ঞাসা করিল, বাবা, আমার স্বামী জীবিত আছেন কি না তা আমি কেমন করে জানব? যোগী প্রায় 10 মিনিট কাল স্তব্ধ হইয়া চোখ বুজিয়া রহিলেন। তারপরে চোখ খুলিয়া বলিলেন, জীবিত আছেন। কেমন করে জানলেন? সে কথা এখন তুমি বুঝবে না, কিন্তু এটা নিশ্চয়ই জেনো, স্ত্রীলোক হয়েও সাধনার পথে তুমি যে এত দূর অগ্রসর হয়েছ, সে কেবল তোমার স্বামীর অসামান্য তপ বলে। তিনি দূরে থেকেও তোমাকে সহধর্মিণী করে নিয়েছেন।
ষোড়শীর শরীর মন পুলকিত হইয়া উঠিল। নিজের সম্বন্ধে তার মনে হইল ঠিক যেন শিব তপস্যা করিতেছেন, আর পার্বতী পদ্মবীজের মালা জপিতে জপিতে তার জন্য অপেক্ষা করিয়া আছেন। ষোড়শী আবার জিজ্ঞাসা করিল, তিনি কোথায় আছেন তা কি জানতে পারি? যোগী ঈষৎ হাস্য করিলেন। তারপরে বলিলেন, একখানা আয়না নিয়ে এসো। ষোড়শী আয়না আনিয়া যোগীর নির্দেশ মতো তাহার দিকে তাকাইয়া রহিল। আধ ঘণ্টা গেলে যোগী জিজ্ঞাসা করিলেন, কিছু দেখতে পাচ্ছ? ষোড়শী দ্বিধার স্বরে কহিল, হ্যাঁ, যেন কিছু দেখা যাচ্ছে, কিন্তু সেটা যে কি তা স্পষ্ট বুঝতে পারছি নে। সাদা কিছু দেখছো কি? সাদাই তো বটে, যেন পাহাড়ের উপর বরফের মতো। নিশ্চয়ই বরফ, কখনো পাহাড় তো দেখিনি, তাই এতক্ষণ ঝাপসা ঠেকছিল। এই রূপ আশ্চর্য উপায় ক্রমে ক্রমে দেখা গেল বরদা হিমালয়ের অতি দুর্গম জায়গায় লংচু পাহাড়ের বরফের উপর অনাবৃত দেহে বসিয়া আছেন। সেখান হইতে তপস্যাতে ষোড়শীকে আসিয়া স্পর্শ করিতেছে। এই এক আশ্চর্য কাণ্ড। সেদিন ঘরের মধ্যে একলা বসিয়া ষোড়শীর সমস্ত শরীর কাঁপিয়া কাঁপিয়া উঠিতে লাগিল। তার স্বামী তপস্যা যে তাকে দিনরাত ঘেরিয়া আছে, স্বামী কাছে থাকিলে মাঝে মাঝে যে বিচ্ছেদ ঘটিতে পারিত, সে বিচ্ছেদও যে তার নাই। এই আনন্দে তার মন ভরিয়া উঠিল। তার মনে হইল সাধনা আরো অনেক বেশি কঠোর হওয়া চাই। এতদিন এবং পৌষ মাসটাতে যে কম্বল সে গায়ে দিতেছিল, এখনই সেটা ফেলিয়া দিতেই শীতে তার গায়ে কাঁটা দিয়া উঠিল। ষোড়শীর মনে হইল সেই লংচু পাহাড়ের হাওয়া তার গায়ে আসিয়া লাগিতেছে। হাত জোর করিয়া চোখ বুজিয়া সে বসিয়া রহিল। চোখের কোণ দিয়া অজস্র জল পড়িতে লাগিল। সেই দিনই মধ্যাহ্নে আহারের পর মাখন ষোড়শীকে তার ঘরে ডাকিয়া আনিয়া বড়ই সংকোচের সঙ্গে বলিলেন, মা, এতদিন তোমার কাছে বলিনি, ভেবেছিলুম দরকার হবে না, কিন্তু আর চলছে না। আমার সম্পত্তির চেয়ে আমার দেনা অনেক বেড়েছে। কোনো দিন আমার বিষয় প্রয়োগ করে বলা যায় না। ষোড়শীর মুখ আনন্দে দীপ্ত হইয়া উঠিল। তার মনে সন্দেহ রহিল না যে এ সমস্তই তার স্বামীর কাজ। তার স্বামী তাকে পূর্ণভাবে আপন সহধর্মিণী করিতেছেন। বিষয় যেটুকু ব্যবধান মাঝে ছিল, সেও বুঝি এবার ঘুচাইলেন। কেবল উত্তরে হাওয়া নয়, এই যে দেনা, এও সেই লংচু পাহাড় হইতে আসিয়া পৌঁছিতেছে। এ তার স্বামীরই দক্ষিণ হাতে স্পর্শ। সে হাসি মুখে বলিল, হয় কি বাবা? মাখন বলিলেন, আমরা দাঁড়াই কোথায়? ষোড়শী বলিল, নৈমিষারণ্যে চালা বেঁধে থাকব। মাখন বুঝিলেন ইহার সঙ্গে বিষয়ের আলোচনা বৃথা। তিনি বাইরের ঘরে বসিয়া চুপ করিয়া তামাক টানিতে লাগিলেন। এমন সময় মোটর গাড়ি দরজা কাছে আসিয়া থামিল। সাহেবী কাপড় পরা এক যুবা টপ করিয়া লাফাইয়া নামিয়া মাখনের ঘরে আসিয়া একটা অত্যন্ত অসম্পূর্ণভাবে নমস্কারের চেষ্টা করিয়া বলিল, চিনতে পারছেন না? এ কি বরদা নাকি? বরদা জাহাজের লস্কর হইয়া আমেরিকায় গিয়াছিল। 12 বৎসর পরে সে আজ কোনো এক কাপড় কাচা কল কোম্পানির ভ্রমণকারী এজেন্ট হইয়া ফিরিয়াছে। বাপকে বলিল, আপনার যদি কাপড় কাচা কলের দরকার থাকে, খুব সস্তায় করে দিতে পারি বলিয়া ছবি আঁকা ক্যাটালগ পকেট হইতে বাহির করিল। আজকের গল্পটি এইখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার অন্য কোনো গল্প নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।